ইলিশ মাছটা আমার বরাবরই খুব পছন্দের, কিন্তু ইদানিং দেখছি আমার শ্রেয়াসও মাছ দেখলেই শুধু বলে ইলিশ মাছ দাও, ইলিশ মাছ খাবো। তার হয়তো এই মাছটা ভালো লাগে, আমার কিন্তু একটু বেছে খাওয়াতে কষ্ট হলেও আমি কিন্তু তাকে ইলিশ মাছটা খাওয়াই। কারণ আমি একটা পোস্টে দেখেছিলাম আর কি, বাচ্চাদের জন্য নাকি ইলিশ মাছটা খুবই ভালো। তো তারপর থেকে আমি যতই কষ্ট হোক না কেন একটু সময় নিয়ে বেছে আস্তে আস্তে করে আমি শ্রেয়াসকে ইলিশ মাছটা খাওয়ানোর চেষ্টা করি। তো আজকেও একটা ইলিশ মাছের রেসিপি বানাবো, তো আপনাদের সাথেও শেয়ার করছি সেটা। তো গত একটা ভিডিওতে বলেছিলাম আমি অনেক দিন ধরে মন চাইছিল একটু সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করে খাই, কিন্তু আসলে শরীরটা এতই খারাপ যে আমি আসলে পারছিলাম না যে একটু সরিষা বাটবো। হ্যাঁ, ব্লেন্ডারে ব্লেন্ড করা যায়, কিন্তু পাটায় বেটে খাওয়ার মজাটাই অন্যরকম। তা আমি কিন্তু ব্লেন্ডারে কোনো কিছু সহজে ব্লেন্ড করি না, আসলে আমার পাটায় বেটে খেতেই ভালো লাগে। পাটায় বাটা মশলার একটা অন্যরকম টেস্ট। আমাকে কিন্তু সবাই অনেক বলে যে যেহেতু আমার সিজার হয়েছে, তো সেহেতু আমার জন্য পাটায় বসাটা আসলে খুব একটা উচিত না। তো তারপরে কিন্তু আমি আসলে পাটায় বাটা মশলার লোকটা ছাড়তে পারি না, যার ফলে আমি পাটায় বেটেই রান্না করার চেষ্টা করি আর কি। তো আজকে একটু শরীরটা ভালো ছিল, তো আমি আজকে সরিষাটা বেটে নিয়েছি। তো তারপরে এই যে আজকে এখানে কিন্তু শোলা কচু দিয়ে রান্না করছি আমি। যদিও বা আমার সব থেকে বেশি ভালো লাগে যে কচুর মুখী আছে, কচুর মুখী দিয়ে এই রেসিপিটা আমার মা রান্না করতো, তো আমাদের খুবই পছন্দের ছিল সেটা। তো আমার একটু কচুর মুখী খেলে একটু প্রবলেম হয়, একটু ঠান্ডার ভাব আছে যেহেতু, তো সেহেতু আমরা প্রতি বছরই কিন্তু আমার শেষের পাপাই শোলা কচুটা খুব পছন্দ করে, তো আমরা অনেকবারই কিন্তু এই ইলিশ মাছ দিয়ে শোলা কচু দিয়ে রান্না করে খাই আর কি। তো আর কচুটা আমি আজকে একটু হালকা হলুদ আর লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি, কারণ কচুর যে কষ ভাবটা সেটা চলে যাবে, না ভাপালেও চলে, গলা কিন্তু মোটেও ধরে না, যেহেতু এগুলো চাষের কচু, হালকা একটু ভেজে নিলে হয়ে যায়। কিন্তু ভাবলাম যেহেতু আমার কচুতে একটু প্রবলেম, তো একটু ভাপিয়ে নিলে হয়তো প্রবলেমটা অত বেশি হবে না, তো সে কারণে একটু ভাপিয়ে নিয়েছি। আর মাছটা খুব হালকা করে ভেজেছি, আপনারা দেখেছেন, জাস্ট একটু উল্টে পাল্টে নিয়েছি। আর তারপরে ফোড়নে দিয়েছি কালো জিরে, পেঁয়াজ কুচি, তারপরে যে কচুটা ভাপিয়ে রেখেছিলাম সেটা হালকা করে ভেজে নিয়েছি। তারপর অল্প একটু রসুন বাটা, আদা বাটা দিয়েছি। তো অনেক ইলিশ মাছের মশলা খেতে পছন্দ করেন না, কিন্তু আমার কিন্তু আসলে ইলিশের ফ্লেভার থেকেও আমি কিন্তু মশলা ছাড়াও রান্না করেছি, যেহেতু অনেকের কাছে শুনি যে মশলা ছাড়া রান্না করলে ভালো, তো আমি এটাও ট্রাই করেছি, কিন্তু বিশ্বাস করুন আমার কাছে কেন জানি না মশলা ছাড়া ইলিশ মাছটা মোটেও ভালো লাগে না। তো আমি সবসময় যেভাবে রান্না করি আজকেও সেভাবে রান্না করছি। তো আদা বাটা, রসুন বাটাগুলো কষিয়ে, তো আমি এখানে টমেটো কুচি দিয়েছি। টমেটোটা আমার ফ্রোজেন টমেটো ছিল, তো এটা যদি একেবারে ফ্রেশ টমেটো দেওয়া যায় তাহলে আরও ভালো, যেহেতু আমার ফ্রেশ টমেটো ছিল না, ফ্রোজেন টমেটো ছিল, আমি সেগুলোই ইউজ করেছি। তারপরে যে গুঁড়া মশলা রেগুলার যেগুলো আমরা ইউজ করি, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, অল্প একটু জিরা গুঁড়া, ধনের গুঁড়া আর লবণ দিয়েছি। লবণটা যেহেতু আমি হালকা একটু কচু ভাপানোর সময় দিয়েছিলাম, তাই অল্প একটু দিয়েছি, বুঝে শুনে দিতে হবে, নাহলে লবণটা বেশি হয়ে গেলে আসলে তরকারির টেস্টটা আসলে বোঝা যায় না ভালো করে। তো মশলাটা ভালো করে কষিয়ে তার মধ্যে আমি সরিষাটা দিয়েছি, সরিষার সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কাও বেটেছিলাম আর কি, আর অল্প একটু লবণও দিয়েছিলাম যাতে সরিষাটা তেতো না হয়। তো সেটাও কষিয়ে আমি পরিমাণ মতো এখানে জল দিয়েছি, জলে বলক ওঠার পরে মাছটাও দিয়ে দিয়েছি। আর মোটামুটি কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন। তো সবশেষে এখানে আমি এখন এই যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার কিন্তু যে কোনো মাছ, সেটা ইলিশ মাছ হোক বা যে মাছই হোক না কেন, ইলিশ মাছের ফ্লেভারটা চলে যাক কোনো সমস্যা নাই, কিন্তু ধনেপাতাটা না দিলে, যদিও এটা বিলেতি ধনেপাতা, তো ধনেপাতা না দিলে আসলে ভালো লাগে না। এই যে আমার কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। টাটা।